আচ্ছা, বাংলাদেশে 2,80,00,000 টন চাল লাগে। ভারত থেকে 5,00,000 টন চাল না আনলে কি আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যাবে? 2,80,00,000 টনের জায়গায় 5,00,000 টন কী এমন বিষয়? ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে অবাধে চলতে পারে, কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল ভারতের অনুষ্ঠান সম্প্রচার করতে পারে না। হঠাৎ করে ভারত বলল বাংলাদেশে তারা গরু আর রপ্তানি করবে না। ঠিক, প্রথম 3-4 বছর আমাদের কষ্ট হয়েছে, কিন্তু বাংলাদেশ ঠিকই তার নিজের পায়ে দাঁড়িয়েছে। কেউ যদি কারো দিকে সবসময় বন্দুক তাক করে রাখে, তাহলে সেখানে কি বন্দুক দিয়ে বন্ধুত্ব হয়? দর্শক আসসালামু আলাইকুম। বাংলা এফএম থেকে আমি ইনম ও শাহরিয়ার আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সঙ্গে আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহকারী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাসদ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যখন একটা সম্ভাবনার দরজা খুলেছে, ঠিক সেই সময় আমরা একটা আশঙ্কার পদধ্বনি শুনতে পাচ্ছি। এরকম একটা সময় আপনারা এসছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাই। রতন ভাই, আমরা তাহলে এখন একটু সরাসরি প্রশ্নের দিকে চলে যাচ্ছি যে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ সত্যি কথা বলতে বেশ কিছুটা আন্ডার প্রেশারেই রয়েছে আর কি ভারত দ্বারা। অপরপক্ষে সরকার কিন্তু সমতার ভিত্তিতে সম্পর্কের কথাগুলো বলছে। তো সেই ক্ষেত্রে এই সমতার সম্পর্ক বলতে আপনি আসলে কিভাবে আইডেন্টিফাই করতে চাচ্ছেন, পাশাপাশি অসমতার যেই বিষয়গুলো সেগুলো নিয়ে একটু দয়া করে বলবেন। ধন্যবাদ। আধুনিক রাষ্ট্র গঠন হওয়ার পর থেকেই রাষ্ট্রের আয়তনটা মানুষের কাছে আর মুখ্য থাকেনি, ঠিক আছে, দ্য ডিগনিটি অফ পিপল। এবং এক্ষেত্রে বলা হয়েছিল যে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে, তার প্রতিবেশীদের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে, এবং তাদের একটা গণতান্ত্রিক আচরণবিধিও থাকবে। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে পরমত সহিষ্ণুতা, এবং গণতন্ত্রের প্রয়োগ হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। ফলে এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রয়োজন, এটা রাষ্ট্রের ক্ষেত্রেও সেরকম প্রয়োজন। একটা রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হয়ে উঠবে তখনই যখন সে তার প্রতিবেশীদের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক তৈরি করতে পারবে। আপনারা জানেন, দুঃখিত, রাজতন্ত্রের সমমর্যাদার কোনো কথা ছিল না, তখন রাজ্য দখলের প্রশ্ন ছিল। মাইট ওয়াজ দ্যাট টাইম, মাইট ওয়াজ রাইট। ফলে যিনি যতদূর ক্ষমতা বিস্তৃত করতে পারেন ততদূর তার রাজ্য বিস্তৃত হতো। কিন্তু আধুনিক রাষ্ট্রে তো সেই মাইট বলতে এইরকম কিছুকে বিবেচনা করা হয়নি। এখন ম্যাগনানিমিটি এখানে চলে এসছে, উদারতা, যে কারণে একটা বড় দেশের পাশেও ছোট দেশ কখনো নিজেকে বিপন্ন মনে করে না। অথবা দুটো দেশ দীর্ঘদিনের বৈরিতার সম্পর্ক ছিল বলেই তারা চিরদিন বৈরিতার সম্পর্কে থাকবেন, এটাও তারা মনে করে না। ফলে রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রধানতম ভিত্তি হচ্ছে মর্যাদাপূর্ণ সম্পর্ক। মর্যাদা ছাড়া বন্ধুত্ব টেকে না। আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে মানসিকতা তো পরিবর্তন করতে পারবো। সেই মানসিকতাটা যেন কখনো এরকম না হয় যে কারো প্রতি দমনমূলক, দাদাগিরি, অথবা কারো প্রতি আনুগত্যমূলক। দমনমূলক সম্পর্কও যেমন গণতান্ত্রিক ভিত্তি পায় না, আনুগত্যমূলক সম্পর্কও তেমনি মর্যাদা প্রতিষ্ঠা করে। ফলে আমরা মনে করি বাংলাদেশের প্রতিবেশী যারা, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রতিবেশীমূলক সম্পর্ক থাকবে। এবং আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দেবে আর নেবে, মেলাবে মিলিবে। আমরা তো শুধু দেবো আর দেবো এবং মিলিয়ে যাবো, এরকম যেন না। তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের কি বিষয় দেয়ার আছে, কি বিষয় নেয়ার আছে? আমাদের একই আলো বাতাস হাওয়ার মধ্যে আমরা বসবাস করি, কিন্তু অর্থনীতিতে আমাদের দেয়া নেয়ার ব্যাপার আছে, মানুষের চলাফেরার ক্ষেত্রে দেয়া নেয়ার ব্যাপার আছে। যেহেতু রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে, তার একটা টেরিটরি আছে, ফলে এক রাষ্ট্রের নাগরিক আর এক রাষ্ট্রে যাবে, সেক্ষেত্রে যেন তারা মর্যাদাপূর্ণ একটা বিহেভ পায়। আমরা যেহেতু কারোর সঙ্গে অধীনতামূলক সম্পর্কে থাকবো না বলে ব্রিটিশকে তাড়িয়েছিলাম, অধীনতামূলক সম্পর্কে থাকবো না বলে পাকিস্তানের থেকে তাড়িয়েছিলাম, আমরা স্বাধীন সম্পর্কে পরস্পরের সঙ্গে থাকতে চাই। ফলে ভারতের সঙ্গে আমাদের প্রথম যে বিষয়টা দেখা দিল যে একটা দেশ তার প্রতিবেশীকে কাঁটাতার দিয়ে ঘিরে রাখে। পৃথিবীতে 3টা জায়গায় এই ঘটনা আছে। এক হলো মধ্যপ্রাচ্য থেকে জায়গা কেড়ে নিয়ে ইসরায়েল নামক রাষ্ট্রটা তৈরি হওয়ার পরে সে তার কাঁটাতারের ভেড়া দিয়ে আটকে রাখতে চেয়েছে প্যালেস্টাইনিদেরকে।
ঠিক তেমনি মেক্সিকো থেকে জায়গা কেড়ে নিয়ে আমেরিকা তারা একটা কাঁটাতারের বেড়া অথবা দেয়াল তুলে দিয়েছে। আর আমরা একটা 1947 সালে সে তথাকথিত রেডক্লিফ রোয়েদাদের নামে দেশ বিভক্ত করে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়ে আমরা কাঁটাতারের মানে বেড়ায় বন্ধুত্বের নতুন রূপ তৈরি করলাম। ভাই এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা যেটা দেখছি কাঁটাতারের বেড়া পেরিয়ে মাদকদ্রব্য কিন্তু অনায়াসে ঢুকে যাচ্ছে, কিন্তু ফেলানি কিন্তু ঝুলে যাচ্ছে। ফলে এই কাঁটাতারের বেড়া যতদিন থাকছে ততদিন কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটা একটা শত্রুতামূলক মানসিকতা দ্বারা ঘিরে রাখা, এইটাই তো বারবার আসবে। যেমন কেউ যদি কারো দিকে সবসময় বন্দুক তাক করে রাখে তাহলে সেখানে কি বন্দুক দিয়ে বন্ধুত্ব হয় না। সেরকম কাঁটাতারের বেড়ার মাঝখানে দুই দিক থেকে দুইজনের আন্তরিকতারও বিনিময় হয় না। ফলে ভারত রাষ্ট্র আমাদেরকে এরকম একটা বিপন্ন দশায় ফেললো। দুই, প্রত্যেকটা দেশের একটা উৎস এবং অববাহিকার মধ্যে নদীর সম্পর্ক থাকে। নদীগুলোর উৎস এক জায়গায়, অববাহিকা এক জায়গায়, নদী পরিণত হয় আর এক জায়গায়। ভারত বাংলাদেশ এখানে আমরা 54টা নদী, যে নদীগুলো উৎস হয়তো চীনে, উৎস ভারতে, উৎস নেপালে, কিন্তু ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগর পড়েছে। বঙ্গোপসাগরে যাওয়ার রাস্তা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের উপরি স্থলে বাংলাদেশের চাইতে 15 গুণ জায়গায় যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পানি গড়িয়ে যায় বাংলাদেশের মধ্য দিয়ে সমুদ্রে। এই পানি কখনো সারফেস রান অফ ভূমির উপর দিয়ে গড়িয়ে যায়, কখনো নদীর খাদ দিয়ে গড়িয়ে যায়। নদীর খাদ দিয়ে যখন গড়িয়ে যায় তখন তাকে আমরা বলি আন্তর্জাতিক নদী, আর যখন ভূমির উপর দিয়ে গড়িয়ে যায় সেটা বলে আমরা বৃষ্টির পানি গড়িয়ে যাওয়া। এই যে 54টা নদীর মধ্যে 51টাতেই ভারত বাদ দিয়েছে। এটা কোনো ধরনের আন্তর্জাতিক নীতি এবং রীতির সঙ্গে খাপ খায় না। কারণ নদীর পানির প্রবাহ একতরফাভাবে উজানের দেশ কখনোই ভাটির দেশকে বঞ্চিত করতে পারে। এটা আন্তর্জাতিক নদী নীতিমালার সঙ্গে বিরোধী, এমনকি এটা বন্ধুত্বপূর্ণ আচরণেরও বিরোধী। আমরা এই 54টা নদীর মধ্যে 51টাতে বাদ দিতে দেখেছি। আমরা দেখেছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য, সেই বাণিজ্যের ক্ষেত্রে বিরাট একটা মানে বাণিজ্য অসমতা দেখেছি। আমরা $14 বিলিয়ন আমদানি করি, $2 বিলিয়ন রপ্তানি করি। এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা বাণিজ্য অসমতা, এর মধ্যে দিয়ে যে কত ধরনের আমরা সমস্যার মধ্যে পড়ি, সেক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং অ্যাক্টের মতো একটা করে ভারত কিন্তু বাংলাদেশের পণ্যকে আটকে রাখে। ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে অবাধে চলতে পারে, কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল ভারতের অনুষ্ঠান সম্প্রচার করতে পারে না। একটাই কথা, বিটিভি বাদ। ফলে এগুলো কিন্তু কোনোটাই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ নয়। তারপরে যেমন ধরুন আমরা যদি বলি যে পণ্য চলাচলের ক্ষেত্রে বাধ্যবাধকতা, হঠাৎ করে ভারত বলল বাংলাদেশে তারা গরু আর রপ্তানি করবে না। ঠিক, প্রথম 3-4 বছর আমাদের কষ্ট হয়েছে, কিন্তু বাংলাদেশ ঠিকই তার নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশে খাদ্যের ক্ষেত্রে যেমন ধরুন আমাদের ধান, গম, তার কিছুটা ঘাটতি আছে, আমাদের পেঁয়াজ, রসুন, তার কিছুটা ঘাটতি আছে। এই যে কৃষি পণ্য, এই কৃষি পণ্যের উপর মাঝে মাঝে ভারত নানা ধরনের এমবার্গো তৈরি করে, যেটা কিন্তু একটা বাণিজ্যের একটা সাধারণ নৈতিকতা থাকে না, ইকোনমিক্স অ্যান্ড এথিক্স, এটা তো হাত ধরাধরি করে চলার কথা। তারা একটা আনএথিক্যাল এন্টারপ্রাইজেস তারা কিছু দাঁড় করিয়েছে। তারা বাংলাদেশকে কখনো কখনো অর্থনৈতিকভাবেও এখানে জিম্মি করে ফেলতে চায়। কখনো পেঁয়াজ রপ্তানি করবে কি করবে না, শুল্ক বাড়াবে কি বাড়াবে না, চালের উপর রপ্তানি শুল্ক বাড়াবে কি বাড়াবে না, এরকম নানা ধরনের চাপের মধ্যে তারা ফেলতে চায়। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে বাংলাদেশ হচ্ছে ভারতের যে কোনো পণ্যের একটা ডাম্পিং স্টেশন। সেটাও আমরা বলেছিলাম যে পণ্য বিনিময়ের ক্ষেত্রে, পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা সুষম বাণিজ্যিক নীতিটা মেনে চলা উচিত। আর একটা দেখুন, বাংলাদেশ নামক ভূখণ্ডটা এমন একটা জায়গায় যে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে আসামের মাঝখানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আসামের মাঝখানে বাংলাদেশ হওয়ার কারণে পশ্চিমবঙ্গ থেকে যদি আসামে কোনো পণ্য যেতে হয় 1500 কিলোমিটার পার হয়ে তাদের যেতে হয়। তারা বাংলাদেশের বুকের উপর দিয়ে রাস্তাটা নিতে চাইল, এবং আগের সরকার, আওয়ামী লীগ সরকার, সেই রাস্তা ব্যবহারের, রেলপথ ব্যবহারের, নদীপথ ব্যবহারের অনুমতি দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, বাংলাদেশের সীমানা ভারতের 18 থেকে 20 কিলোমিটার পরেই হচ্ছে নেপাল।
এই 18 থেকে 20 কিলোমিটার যদি আমরা যেতে পারি তাহলে বাংলাদেশের সঙ্গে নেপালেরও একটা ভূখণ্ডগত যোগাযোগ। ইভেন চীনের সঙ্গেও বোধহয় আমরা চলে যেতে পারবো। এখন সেইটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি নাই। ফলে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে দিয়ে আমরা 250-300 কিলোমিটার ব্যবহার করতে যেতে পারি, কিন্তু আমরা 18 কিলোমিটার তার কাছ থেকে পাই না। এটাও কি তাহলে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো? তারপরে যদি আমরা বলি যে বাংলাদেশের সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমায় আমাদের মৎস্য সম্পদ আরোহণ, আমাদের মৎস্য সম্পদ সেখান থেকে নেওয়া, তার ক্ষেত্রেও নানা ধরনের জটিলতার মধ্যে কিন্তু আমরা পড়ছি। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, বাংলাদেশের সংবিধানের 3 নম্বর সংশোধনীটা হয়েছিল যে বাংলাদেশের বেড়ুবাড়ি নামক অংশটা আমরা ভারতকে দিয়ে দেবো, বিনিময়ে ভারতের কাছ থেকে আমরা 3 বিঘা করিডোরটা পাবো। এইটা পেতে আমাদের প্রায় 30 বছর অপেক্ষা করতে হয়েছে, অথচ আমরা কিন্তু 1973 সালে এটা আমরা দিয়ে দিয়েছি। ফলে আমরা কিন্তু অন্তত চুক্তি মানার ক্ষেত্রে আমরা কখনোই আমরা আমাদের ডিলে পলিসি নেইনি, কিন্তু ভারত কিন্তু চুক্তি করেছে। চুক্তি মানার ক্ষেত্রে কখনো তারা বিলম্বিত করেছে, কখনো কখনো চুক্তি নিয়ে বিতর্ক তৈরি করেছে, এবং কখনো কখনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে বিদ্রুপ করেছে। তো ফলে এগুলো কোনোটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ নয়। সবশেষে যে জিনিসটা বলবো যে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে ফেলেছিল, কিন্তু বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট, এগুলো আমাদের বিদ্যুৎ খাতকে একটা ব্যয়বহুল খাতে রূপান্তরিত করেছে। সেটা যেমন একটা ঠিক, পাশাপাশি আদানির মতন একটা প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করার নামে বিপুল পরিমাণ টাকা আমাদের এখান থেকে সাইফনিং হয়ে যাচ্ছিল। যে আদানি ভারতে যে দামে বিক্রি করে তার যে অনেক বেশি দামে বাংলাদেশে, এমনকি বাংলাদেশ নিজেরা বিদ্যুৎ উৎপাদন করতে যে খরচ করতো কখনো কখনো তার চেয়েও বেশি দামে আদানি বিদ্যুৎ কিনতে গিয়ে আমরা একদিকে অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছিলাম, আর আরেকদিকে বিদ্যুৎ ব্যবহার করব আমি, বিদ্যুৎ উৎপাদন হবে ভারতে, তার মানে আমার উৎপাদনের যে মূল চালিকা শক্তি সেটা নিয়ন্ত্রণ থাকতো ভারতের উপর। ফলে একটা কমপ্লিট ডিপেন্ডেন্স অফ এনার্জি সেক্টর। ফলে আমরা মনে করি পৃথিবীর প্রত্যেকটা দেশ তার এনার্জি সেক্টরে একটা এনার্জি সভারেনিটি ছাড়া ইকোনমিক সভারেনিটি অর্জন করা যায় না। সেই ক্ষেত্রেও আমাদের একটা ভুল পদক্ষেপ ছিল এবং তার সুযোগ পুরোটাই ভারত নিয়েছে। তা আমরা মনে করি একটা বন্ধুত্ব। এটা কি ভুল বলবেন আর ইন্টেনশনালি টু লাইক যে ক্ষমতা কেন্দ্রিক থাকার জন্য ভুল, কিন্তু খুব আপনি এটাকে কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমরা দুটো জিনিস বলি। প্রথমত নীতিগত ভুল, যে আমি প্রথমত আমাদের এনার্জিটা আমরা নিজেরাই প্রডিউস করবো, এটা নীতিগত দিক থেকে এটা গ্রহণ করা উচিত। তখন আমাদের ভুল এনার্জি পলিসি কি, যে আমরা আমদানি নির্ভর। এই ভুল যে আমাদের পলিসি আর প্র্যাকটিসটা হলো অপরাধমূলক। পলিসিটা ভুল আর প্র্যাকটিসটা হচ্ছে অপরাধমূলক। যে সেখান থেকে কিভাবে এখান থেকে আর্থিক মানে সুবিধা নেওয়া যায় অথবা বাংলাদেশের উপর আর্থিক চাপ প্রয়োগ করা যায়, সেই জন্য এটা বললাম। আমাদের এনার্জি পলিসি নিয়ে আমাদের একটু কথা বলা দরকার ছিল। তারপরে ধরুন আমরা আমাদের জীববৈচিত্র্য, আমাদের মানে সুন্দরবন, এগুলো রক্ষা করার কথা বলেছি। সুন্দরবন একটা হচ্ছে অবিভাজ্য বন, যার কিছু অংশ ভারতে, কিন্তু বড় অংশটাই বাংলাদেশে। ভারত তার অংশের সুন্দরবনকে সুরক্ষিত করার সমস্ত ব্যবস্থা করলো, কিন্তু ভারতের মানে একটা পাওয়ার কোম্পানির নামে আমাদের বাংলাদেশ অংশে রামপালে তাপবিদ্যুৎ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলো, এবং সেটা আমাদের এমন একটা বিদ্যুৎ কেন্দ্র যেটা জন্ম থেকেই লোকসানের মুখোমুখি, এবং যেটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়ান উইন্ড অ্যান্ড ডিজায়ার। এটা ভিজিবিলিটি টেস্টেও বোধহয় খুব একটা পজিটিভ কিছু আসেনি। ফলে এক্ষেত্রেও আমরা একটা পরিবেশগত বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকি দুটোই আমাদের কাঁধে এসে চেপে বসল। আমরা বলতে চাই ভারত তো শিল্পে উন্নত, শিক্ষায় উন্নত, অনেক বড় বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ, সে তার পার্শ্ববর্তী দেশের সঙ্গে এই আচরণগুলো কেন করে? এবং এটা খেয়াল করে দেখবেন, এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আচরণের এটা কিন্তু তারা নেপালের সঙ্গে করে, তারা শ্রীলঙ্কার সঙ্গে করে, তারা চীনের সঙ্গে করে, তারা পাকিস্তানের সঙ্গে করে, এমনকি মালদ্বীপের সঙ্গেও করে। তাহলে ভারতের সঙ্গে রিলেটেড যতগুলো দেশ, এর মধ্যে বাংলাদেশের দিক থেকে তারা উইদাউট রেজিস্ট্যান্স তারা এই কাজগুলো করেছিল। প্রত্যেকটা দেশ কিন্তু রেজিস্ট্যান্স দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশ গভর্নমেন্টের এই জায়গায় সমতা তো নয়, মর্যাদাপূর্ণ ব্যবহার এতদিন করেনি, যে কারণে ভারত একতরফাভাবে বাণিজ্যিক সুবিধা, নদীর উপর কর্তৃত্ব, আমাদের ভূমির উপর কর্তৃত্ব
এমনকি আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের উপর কর্তৃত্ব এগুলো সে করতে পেরেছিল। এটা পুরোটাই হচ্ছে বাংলাদেশ সরকারের অনেকটা আত্মসমর্পণমূলক মানসিকতা, আর ভারতের এখানে হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতা। এই দুটো এক জায়গায় মিলে গিয়েছিল। ভারত কর্তৃত্ব করতে চেয়েছে বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির উপরে, আর বাংলাদেশের ক্ষমতাসীনরা ভারতের আনুগত্য ভারতের কাছে স্বীকার করে অথবা ভারতের কাছ থেকে তারা সুবিধা নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেষ্টা করেছে, এবং তার ফলাফল আজকে আমাদের বাংলাদেশের জনগণের উপর একটা বিষময় প্রভাব পড়েছে। দুই ধরনের প্রভাব পড়েছে, একটা অর্থনৈতিক আর একটা সাংস্কৃতিক। অর্থনৈতিক প্রভাব পড়েছে, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সাংস্কৃতিক প্রভাব পড়েছে, ভারত এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে একটা বিদ্বেষমূলক মানসিকতা তৈরি হয়েছে, যেটা খুবই বিপজ্জনক এবং সেটা খুবই দুঃখজনক। আমরা জনগণ, আমরা পরস্পরের শত্রু না। পলিসি করছে রাষ্ট্র, পলিসি করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেটা সাফার করছে জনগণ, কিন্তু জনগণ নিজেরা পরস্পর বিভক্ত হয়ে আছে। এইটা এই দুই রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিলেন তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফল, যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উন্মাদনা জাগিয়ে তুলে ভারতেও যেন সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় থাকতে পারে, এবং দুই দেশে সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে নিহত হবে গণতান্ত্রিক চেতনা, বিলুপ্ত হবে মানুষের গণতান্ত্রিক অধিকার, এবং ধূলিসাৎ হবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, এবং সেই কাজটাই করছে। ফলে আমরা মনে করি এটা কোনো ক্ষেত্রেই, এটা তো ইকুইটেবল রিলেশন তো নয়ই, একটা ডিগনিফাইড রিলেশনও নয়। ভাইয়া, মেডিকেল এবং কৃষিপণ্যর ক্ষেত্রে ভারত যে চাপ সৃষ্টির চেষ্টা করছে, এটির ইম্প্যাক্ট কি হতে পারে একটা বিষয়, আর একটি এটি থেকে উত্তরণের আদৌ কি কোনো উপায় আছে? এইটা ভারত যে চাপ তৈরি করার চেষ্টা করছে, এই চাপটা দিন শেষে আমাদের জন্য ভালোই হবে। আমরা অন্তত মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমরা তার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে উঠব। তো আর আবার ধরুন যে ভারত যদি পেঁয়াজ আমদানি বন্ধ করে, বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয়, সো হোয়াট, আমাদের 36 লক্ষ টন পেঁয়াজ দরকার, 30-32 লক্ষ টন দেশে উৎপাদনই হয়। আমরা যদি জনগণের মধ্যে এরকম বলি যে দিনে আপনি 5টা পেঁয়াজের জায়গায় যদি 4টা পেঁয়াজ খান, তাহলে কিন্তু পেঁয়াজের এই কৃত্রিম ক্রাইসিসটা থাকে না। আচ্ছা, বাংলাদেশে 2,80,00,000 টন চাল লাগে, ভারত থেকে 5 লক্ষ টন চাল না আনলে কি আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যাবে? 2,80,00,000 টনের জায়গায় 5 লক্ষ টন কী এমন বিষয়? ফলে মানুষ যদি মনে করে আগে আমাদের গ্রামের মানুষরা সপ্তাহে একদিন করে মুষ্টির চাল সংগ্রহ করে রাখতো না, তাই সপ্তাহে একদিন যদি একবেলা একটু কম খায়, তাহলে তো আমাদের চালের ক্রাইসিসটা দূর করা সম্ভব। তারপর জনগণের মধ্যে সচেতনতা তুললে এটা সম্ভব। কিন্তু যদি কর্পোরেট বাণিজ্য থাকে, তাহলে তার কৃত্রিম ক্রাইসিস দেখিয়ে তো মুনাফা করবে। এইখানেই কিন্তু খেয়াল করবেন, মুনাফা বনাম মানুষ, এই দ্বন্দ্বটা যখন থাকে, তখন এই ক্রাইসিসের দোহাই দিয়ে ব্যবসায়ীরা জনগণের পকেট কাটে। সরকারের অ্যাটিটিউডটা হচ্ছিল ক্রাইসিসটা এই সমাধান করার জন্য এই পদক্ষেপ, কিন্তু যখন ব্যবসায়ীদের সরকার হয়ে যায়, তখন সে ক্রাইসিসকে সুবিধা হিসেবে নেয়। যে কোনো একটা জনগণের মধ্যে অসুবিধাটাকে চাপিয়ে দিয়ে সে তার বাণিজ্যিক সুবিধাটা, ব্যবসায়িক সুবিধাটা, অর্থনৈতিক সুবিধাটা নিতে চায়। এই জায়গায় একটা রাষ্ট্রের মধ্যে একটা আলোড়ন তৈরি হওয়া দরকার, যে একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকা দরকার রাষ্ট্রের, এবং জনগণের একটা ডেমোক্রেটিক রাইট থাকা দরকার যে আমার দেশের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে না কেন? আমরা কি এতই অসহায় দেশ হয়ে গেলাম যে আমাদের খাবারের সংস্থান আমরা করতে পারি না? কৃষিতে কেন বরাদ্দটা হবে না? কৃষিভিত্তিক যে অঞ্চলগুলো আছে, আমাদের 5টা যদি আমাদের কৃষিভিত্তিক অঞ্চল বলি, সেই অঞ্চলগুলোর মানুষ এত দরিদ্র কেন? রংপুরে যে লাউ 12 টাকায় বিক্রি হয়, সেই লাউ কেন কারণ বাজারে এসে 60 টাকায় বিক্রি হয়? মাঝখানে এই 12 থেকে 60, 48 টাকা কার হাতে যায়? এগুলো যদি আমরা প্রশ্ন তুলতে পারি, তাহলে কৃষক যদি তার পণ্যের মূল্য পায়, আর ভোক্তারা যদি একটু সাশ্রয়ী মূল্যে পায়, তার প্রভাব গোটা সমাজে পড়বে। আমরা মনে করি ভারতের দিকে তাকিয়ে থাকা নয়, তাকাতে হবে দেশের জনগণের দিকে। আর ভারতের কাছে দেন দরবার করা নয়, বরঞ্চ নিয়ন্ত্রণ করতে হবে বাংলাদেশের ব্যবসায়ীদের। তাহলে আমাদের এই ক্রাইসিসের যে ভয় আমাদেরকে দেখানো হচ্ছে, সেই ভয় আমাদের থাকবে না, বরঞ্চ এই ক্রাইসিস আমাদের একটা সময় স্বাবলম্বী হতে সহযোগিতা করবে। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য, আর বিশেষ করে আপনার এই অবজারভেশনসগুলো আমাদের জাতীয় জীবনে আশা করি যে আমরা একটি ভালো পরিস্থিতির দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ।